আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। কাল রাতের পর থেকে এখন পর্যন্ত বড় যে ঘটনাগুলো, সেগুলো আমি টাচ করার চেষ্টা করব। প্রকাশ্যে অবশেষে চলে এসছেন কসাইখ্যাত আমার নেতা কাকু। তাকে অবশেষে ৫ দিন পর প্রকাশ্যে পাওয়া গেছে। কি বলেছেন তিনি সেটা বলবো। পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য সন্তান মুস্তফা খামেনি কি বললেন সেটাও আমরা আজকে আপনাদের জানাবো। পাশাপাশি ইরান প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদী টেলিফোন আলাপ হয়েছে, সেখানে কি কথা হয়েছে এবং ইন্টারেস্টিং একজন গণমাধ্যম কর্মী আমেরিকা ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করে দিয়ে কি বলেছেন, এই দুটো দেশের ইরান বিষয়ের উদ্দেশ্য কি সেটাও আমি আপনাদের জানাবো। এবং সবচেয়ে বড় খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান শহীদ করে দিয়েছে ইরান। এই খবরটি সবচেয়ে বড় অ্যাটাকের একটি খবর, এটা আজকে আপনাদের জানাবো। সেটা আমেরিকার জন্য কত বড় শাস্তি হতে পারে সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন। দর্শক, আমি সংক্ষেপে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করি। নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুরোধে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন যুদ্ধ বন্ধ বিষয়ে, এমনটি কিছু কিছু গণমাধ্যম দাবি করছে। তারা বলছে নরেন্দ্র মোদী তার যে বক্তব্যটি সেটি ছিল ইসরায়েলের নেতানিয়াহু, অর্থাৎ নেতানিয়াহু মোদীকে ব্যবহার করে যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছেন। তিনি যে এখন খাচ্ছেন উত্তম মাধ্যম, সেখান থেকে বাঁচার জন্য মোদীকে ব্যবহার করেছেন। তো মোদী ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে কথা বলেছেন আমরা এই অঞ্চলে শান্তি চাই, সমৃদ্ধি চাই, আমরা যুদ্ধ চাই না, আসেন কোন একটা ডায়লগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করি। গণমাধ্যমে তাই এসছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যগুলো। আসলে নরেন্দ্র মোদীর উদ্দেশ্য আরেকটি ছিল, বড় উদ্দেশ্য, সেটি হলো তিনি ইরানকে বলেছিলেন আমার তেলের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসার পথে আছে, প্লিজ ওদের মাই শুরু করেন না, ওদেরকে একটু ক্ষমা করেন। আমাদের যা ভুল হয়েছে সেই ভুলের শাস্তি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের জাহাজগুলো আসতে দেন। কারণ ইরানের সাথে ভারতের একটা বিশাল দীর্ঘদিনের সম্পর্ক আছে, এটা আপনারা জানেন, বাণিজ্যিক সম্পর্ক বলি বা যেটাই বলি। গতকালকে একটি খবর দিয়েছিলাম যে ভারতের দিল্লিতে একটি যৌথ ড্রোন কারখানা বা অস্ত্র তৈরির কারখানা ইসরায়েল এবং ভারতের, সেখানে একটি অ্যাটাক হয়েছে। অ্যাটাকটি কারা করেছে স্পষ্ট না, বাট অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে 52 জনের মতো ওপারে চলে গেছে এমন তথ্য আসছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ইসরায়েলি এবং ভারতীয়দের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ওপারে চলে গেছেন। এই খবরটি কিছু কিছু জায়গা থেকে, সোর্স থেকে পেয়েছিলাম। জানি না এটা কখন বড় আকারে ফ্রেমে আসবে বা এটা ভারতের বক্তব্য কি শেষ পর্যন্ত। কিছু কিছু বক্তব্য এসছে ভারতে এটা ব্যাপারে কঠিন প্রতিশোধ নেবে এমন খবর আমরা পেয়েছি। তো নরেন্দ্র মোদী মূলত ভারতকে তার তেলের রাস্তা খুলে দেওয়ার জন্য আবেদন করেছেন, ফোন করেছেন। এই মুহূর্তে একটি কথা মনে রাখবেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কার্যত বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর মতো, তার কোনো ক্ষমতা নাই এই মুহূর্তে, নির্বাহী ক্ষমতা তার হাতে নেই, পুরোটা কন্ট্রোলে মুস্তফা খামেনির হাতে, কারণ দেশে এখন যুদ্ধ চলছে। 2 নম্বর বিষয়, বাংলাদেশের শাহাবুদ্দিন চুপু, তিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে মাথায় তুলতেন, আর বিএনপির আমলে তিনি শেখ হাসিনাকে এখন ফ্যাসিস্ট বলছেন। তার মানে তিনি একটা কাঠের পুতুল, এই পুতুল থাকতে তিনি পছন্দ করেন, কারণ এই লোকটা করাপ্টেড লোক। এই লোকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। উত্তরাতে একটি বাড়ি দখলের অভিযোগ পেয়েছি, গুলশানে একটি বাড়ি দখল করে তার সন্তানকে দিয়ে ক্যাফে হাউস বানিয়েছেন এই ব্যক্তি। বিভিন্ন জায়গায় তার প্রচুর অবৈধ সম্পত্তির টাকা পয়সার খবর আসছে। এইটুকু বাঁচাতে হলে প্রেসিডেন্টশিপ তার খুব দরকার। এখন বিএনপি তাকে যা লিখে দিচ্ছে তিনি তাই বলছেন, আবার আওয়ামী লীগের সময় যা লিখে দিচ্ছে তিনি তাই বলতেন। ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসলে বা এনসিপি ক্ষমতায় আসলে তাকে প্রেসিডেন্ট রাখলে যা লিখে দিবে তাই বলবে। এই ব্যক্তির মতো ইরানের বর্তমান মাসুদ পেজেশকিয়ানের অবস্থা সেখানে। তিনি সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম কেউ নন, তারপরও তিনি ভারতকে বলে দিয়েছেন যে ইরান এই মুহূর্তে যুদ্ধে আছে শত্রুর সঙ্গে, কোনো সংলাপ নয়, আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতিশোধের পর
আমরা সংলাপের চিন্তা করব। তার মানে ইরানের বক্তব্য একদম স্পষ্ট হয়ে গেছে, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। আসেন তারপরে গুরুত্বপূর্ণ খবরটি কি, মুস্তফা খামেনি প্রকাশ্যে এবার বক্তব্য রাখলেন, দুর্দান্ত বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের সাথে কোনো রাষ্ট্রের বিরোধ নেই, তবে যারা আমাদের উপর হামলা করেছে সেই বাহিনীর উপর আছে। ধরেন মার্কিন সামরিক বাহিনীর কথা উল্লেখ করছেন বা ইসরায়েলের বাহিনীর কথা উল্লেখ করছেন। মুস্তফা খামেনি বলছেন যে আমরা সেই সব জায়গায় টার্গেট করছি যে টার্গেট থেকে আমাদের দেশের উপর হামলা হয়েছে। আমরা কোনো নিরীহ মানুষকে মারছি না, আমরা আমেরিকার উপরও হামলা করিনি, আমরা কোনো রাষ্ট্রের সাধারণ পিপলের উপর হামলা করিনি। যেমন ইরানে 1500-র উপরে মানুষ মারা গেছে, কিন্তু অন্য রাষ্ট্র বলতে পারবে না যে আমরা কোনো সিভিলিয়ানদের মারছি, একটা প্রমাণ তারা দিতে পারবে না। আমরা আমাদের শত্রুর টার্গেটে মেরেছি। কে বলছেন? মুস্তফা খামেনি। তিনি বলছেন এই যুদ্ধ থামবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শহীদের রক্তের বদলা না নেওয়া হবে। এই যুদ্ধে মুস্তফা খামেনি কজনকে হারিয়েছে? বাবা, মা, বোন, ভগ্নিপতি, নিজের স্ত্রী, নিজের সন্তান, বোনের সন্তানদের। বুঝতে পারছেন কত প্রিয়জন হারিয়েছেন, মোটামুটি পরিবার সব হারিয়েছেন। তারপর তিনি বলছেন যে আমার কাছে পরিবারের রক্তের বদলা নয়, ইরানের জাতির রক্তের বদলা। সুপ্রিম কমান্ডার, আমাদের সেনাবাহিনীর বা IRGCর গুরুত্বপূর্ণ কমান্ডার, নিরীহ মানুষের যে রক্তের সেই বদলার জন্য এ লড়াই চলবে। কে বলছে? মুস্তফা খামেনি। এমন একটি জায়গায় তিনি জাতিকে জানিয়েছেন যে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে আর কোনো বিরোধ চলবে না। ইরানি জাতি এখন সবচেয়ে বড় বিপদের মধ্যে আছে। শত্রু ইরানের মানচিত্র বা ভূখণ্ড দখলের চেষ্টা করছে। ইরানের জাতিকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেউ বিভাজিত হবেন না, কারণ শত্রুর টার্গেট ইরানকে বিভাজিত করে, দুর্বল করে ইরানকে লুট করা, ইরানকে ভেঙে ফেলে সেটাকে সেই ভূমিকে দখল করা। তো তার পুরো বক্তব্যে যেটা বুঝলাম, আমেরিকা এবং নেতাকাকুর জন্য খুবই দুঃখজনক, কারণ তিনি আক্রমণ আরো শক্ত করতে বলেছেন, আরো গতিশীল করতে বলছেন, যে আলোচনা নয় প্রতিশোধ। তার মানে শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না এটা বলা যাচ্ছে, কারণ খামেনি পুত্র মুস্তফা খামেনি এখন তার প্রতিশোধের স্পৃহা নিয়ে মাঠে কাজ করছে। আসেন তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি খবর দিই আপনাদের। একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থেল, তিনি একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। সে ইন্টারভিউতে তিনি খুবই স্পষ্ট করে কয়েকটা চরিত্র উন্মোচন করে দিয়েছেন। তিনি বলছেন 40 বছর ধরে আমেরিকা এবং নেতাকাকুর দেশ ইরানকে ধ্বংসের জন্য পরিকল্পনা করছিল। সেই ম্যাক্স ব্লুমেন্থেল আরো বলছেন যে একটি অডিও লিক হয়েছে, সেই অডিও হলো আইপ্যাকের সিওর। সেই অডিওতে স্পষ্ট জানা গেছে এই দুটো রাষ্ট্র দীর্ঘ 40 বছর ধরে কিভাবে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করবে, ধ্বংস করবে, ইরানকে ধ্বংস করে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করে গ্রেটার ইসরায়েল তৈরি করবে, তার পরিকল্পনা ফাঁস হয়েছে। তিনি বলছেন ট্রাম্প মার্কিনীদের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হলেও মূলত তিনি ওই দেশটির ক্রিয়ানক, ওই দেশটির ইশারায় সবকিছু করেন, তার নিজস্ব চিন্তা চেতনা বলে কিছু নেই। তিনি তাদের প্রতিনিধিত্ব করেন। কোন দেশটি? ইহুদি ইসরায়েলের। সেই সাংবাদিক আরো বলছেন যে আমেরিকার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে মাইক ওয়ালেট, তারপর আপনার কি বলে জন রিডক্লিফ, মার্ক রুবিও, তারপর ডেভিড কুশনার, এই প্রত্যেকটি ব্যক্তি মূলত ইহুদিদের পারপাস সার্ভ করছেন। এরা মার্কিন গুরুত্বপূর্ণ পদে বা চেয়ারে বসলেও এদের টার্গেট ওই দেশটির। এরা মোসাদ বা ইহুদিদের হয়ে কাজ করছে। কে অভিযোগ করছেন? ম্যাক্স ব্লুমেন্থেল। এবং একজন খুব ভালো মানের সাংবাদিক, তিনি বলছেন যে এটা দীর্ঘদিনের তাদের একটা পরিকল্পনার অংশ, কিভাবে তারা ইরানকে ধ্বংস করবেন তার সকল ছক ছিল। আজকে তারা যেটি করছেন এটা আমেরিকানদের দাবি অনুযায়ী করছেন না, তারা করছেন তাদের নিজস্ব এজেন্ডা হিসেবে। কোথায়? ওই দেশটির নেতাকাকুর দেশটির এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য মূলত তারা এই কাজটি করছেন। এই পরিস্থিতিতে আমেরিকানদের বোঝা উচিত যে আমেরিকানরা কত বড় বিপদে পড়ে আছেন,
একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার জন্য, যারা আজকে যুদ্ধের মুখে আছেন, যাদের দেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে আছে। আমেরিকার কথা বলছি। আসেন, তারপরের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি, সেটি হলো কি, দুটো গুরুত্বপূর্ণ খবর। এই যুদ্ধে ইরান একদিকে ক্ষতিগ্রস্ত হলেও অন্যদিকে ব্যাপক লাভবান হচ্ছে। মূলত দুটো দেশ এখন তেল বিক্রি করছে, একটা রাশিয়া, একটা ইরান। রাশিয়া আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ হলেও এই মুহূর্তে আর কোনো নিষেধাজ্ঞা নাই। যারা মধ্যপ্রাচ্য থেকে তেল নিতে পারছে না, তারা এখন সব রাশিয়াতে ছুটছে আর ইরানে ছুটছে। ইরান সবাইকে পিটিয়ে হরমুজে তক্তা বানালেও নিজে এখন আরামসে তেল বিক্রি শুরু করে দিয়েছে। একদিকে তার দেশে স্ট্রাকচার ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে, অন্যদিকে সে তেল বিক্রি করে সেটা পোষাচ্ছে। বাস্তবিক অর্থে এই যুদ্ধে ইরান যে ক্ষতি করছে, সেই ক্ষতি আবার তার তেল বিক্রি করে পুষিয়ে নিচ্ছে। কারণ মানুষই তো তেল দরকার, শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাবে। তারা এখন ইরান থেকে আর রাশিয়া থেকে নিচ্ছে। সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া, এক চেটিয়ে তেল বিক্রি করে যাচ্ছে। কেউ আর আমেরিকা নিষেধাজ্ঞা মানছে না, ইভেন আমেরিকা জেনেও কিছু বলছে না, কারণ তেল পাবে কোথায়? তারা সব তো বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী থেকে। তার মানে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে, আর অন্যদিকে তারা তেল বিক্রি করছে বিশ্ববাজারে। চরম একটা সুবিধাজনক অবস্থায় রাশিয়া, সবচেয়ে বেশি লাভ। দ্বিতীয় পজিশনে আছে কে? ইরান। তারাও দ্বিতীয় পজিশনে আছে এখন তেল বিক্রিতে। আর সবচাইতে মানে কি বলবো, মাথা খাটিয়ে সবচেয়ে বেশি লাভবানকে চীন। চীন এই মুহূর্তে সস্তার তেল পাচ্ছে, প্রচুর তেল তার দেশের ভেতরে রিজার্ভ করছে এখন চীন, প্রয়োজনে তেল বিক্রিও করতে পারবে। সব মানে আমেরিকান মিত্রদের উপর হামলা চলছে, আর ইরানের দুটি মিত্র চীন, রাশিয়া, তারা এখন আরামসে বিজনেস করছে, তেল সঞ্চয় করছে। তো এই পরিস্থিতির মধ্যে বলা যায় একটা বড় রকম মাইন্ডকে চিপায় আছেন মিস্টার ট্রাম্প সাহেব। দর্শক, নেতা কাকুর খবর, 5 দিন পর জনসম্মুখে তিনি এসছেন এবং বক্তব্য দিয়েছেন। তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম ব্যাপক খারাপ। উড়িয়ে ফেলবেন, গুড়িয়ে ফেলবেন, খমিনির মতো মুস্তফাকেও খেয়ে ফেলবেন, এই করবেন সেই করবেন, মাথা মোতা পুরা খারাপ। মনে হয় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বা আল্লাহ ভালো জানে তিনি কোথায় আছেন। তিনি কোথায় আছেন কিছু সাসপেক্টিং তথ্য পাওয়া গেছে, সেটা বলবো। তিনি বলছেন যে আমরা খমিনির মতো মুস্তফাকেও খেয়ে দেব, তাকেও আমরা থাকতে দেব না। তিনি বলছেন আমরা ইরানি জনগণকে বারবার বলেছি, কেউ রাস্তায় নামলো না, আমরা তো আমাদের কাজ করে দিয়েছি, খমিনিকে মেরে দিয়েছি, তারা নামলো না কেন রাস্তায়? তাদেরকে বারবার বলছি তারা রাস্তা নামো, তারা রাস্তা নামে না, আমাদের কথা শুনে নাই ইরানি জনগণ। বাবা, ইরানের সবচাইতে প্রিয় ভজন লোক চলে এসছে, মিস্টার নেতানিয়াহুর জন্য কিন্তু সবাই দোয়া করবেন, তিনি খুব ভালো মানুষ। হ্যাঁ, মন ভরে নেতা কাকুর জন্য দোয়া করবেন, তিনি খুব ভালো মানুষ। আল্লাহ তাকে সহি সালামতে ওপারে পাঠিয়ে দিন। এখন যেটা হচ্ছে, নেতা কাকুর তার বক্তব্যে, তার চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে তিনি সবচেয়ে মানে তার লাইফে সবচেয়ে বেশি ডিজাস্টার ভোগ করে তিনি আসছেন। তার এই পুরো বক্তব্যটিতে সাংবাদিকরা তাকে অনলাইনে প্রশ্ন করতে পেরেছে, সামনে না। তিনি যা কিছু করছেন এক অদৃশ্য গোপন স্থান থেকে তিনি বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের কিছু কিছু মাধ্যম দাবি করেছে তিনি ইসরায়েলেই নেই, তিনি মেবি জার্মান বা কোনো একটি নিরাপদ দেশে পালিয়ে আছেন, তিনি তার দেশের ভেতরেই নেই। আবার যদি কেউ যদি বলছেন যে দেশে থাকলেও তিনি এমন জায়গায় আছেন কেউ জানে না, 2-1 জন তার খুব নিকট ব্যক্তি ছাড়া কেউ জানে না তিনি কোন গোপন আস্তানায় বা কোন বাংকারে আছে। কারণ খামিনিকে হত্যার পর তার বাড়িতে তার রাষ্ট্রীয় কার্যালয় হিট হয়েছে, বলা হচ্ছে তার ভাইও মারা গেছে, তার অনেক নিকটজন মারা গেছে। ব্যাপক ধোলাই চলছে। ইরানের আক্রমণ দখলদার দেশটির 6,500 ভবন ধ্বংস হয়েছে, বুঝতে পারো, 6,500-এর উপরে ধ্বংস হয়েছে। তো ইরানের মূল টার্গেট এখন আমার নেতা কাকুকে খুঁজে বের করে তাকে সহি সালামতে উপরে পাঠানো। এখন সেই জন্য নেতা কাকু তার জীবন বাঁচাতে, অনেকেই বলছেন তিনি সাগরের কোনো জাহাজে অবস্থান করছেন, কেউ কেউ বলছেন তিনি জার্মান বা ইংল্যান্ডে আশ্রয় নিয়ে গোপনে আছেন, কেউ বলছেন তিনি মাটির অনেক গভীরে আছেন গোপনে, সেখানে তিনি বেরোন না। আজকের যে ভিডিও বার্তাটি সেটিও ছিল একটা গোপন স্থান থেকে, তার মানে তিনি তার রাস্তায় না থাকার সম্ভাবনা বেশি, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বুঝতে পারছেন, দেশের সুপ্রিম লিডার তাকে বারবার হত্যার হুমকি দেওয়ার পরও তিনি তার কার্যালয়ে মারা গেছেন সপরিবারে, তিনি পালিয়ে যাননি। আলী খামিনির কথা বলছি, পুরো পরিবার, সন্তান, নাতি পুতি, সন্তান সবাইকে নিয়ে তিনি
একসাথে ছিলেন এবং সেখানে মুস্তফাও ছিল। মুস্তফা বেঁচে গেছেন আহত হয়ে, তিনি এখন আহত আছেন, বাট মোটামুটি সুস্থ আছেন। তো বোঝেন কে ভীতু, আর সে পুরো পরিবার নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন, তার বাড়িতেও নেই। এই হলো সাহসী ব্যক্তির লক্ষণ। দর্শক, শেষ সবচেয়ে বড় খবরটি দিয়ে শেষ করবো, যেটার জন্য ওয়েট করছেন আজকের প্রধান শিরোনাম, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রিফুয়েলিং বিমান ওপারে পাঠিয়ে দিয়েছে ইরানি যোদ্ধারা ইরাকে বসে। এই রিফুয়েলিং বিমান কি জানেন? খুব ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি কাতার, কুয়েত বা আরব রাষ্ট্রের থেকে তেল ভরে, লক্ষ লক্ষ লিটার তেল ভরে, জাহাজটার মধ্যে লক্ষ লক্ষ লিটার তেল থাকে। এই তেল ভরে আকাশে আমেরিকান এবং ইসরায়েলি ফাইটার জেটগুলোকে রিফুয়েলিং করে, তেল দেয়। আমেরিকা থেকে যে যুদ্ধ বিমানগুলো আসে বা ইসরায়েল থেকে যে যুদ্ধ বিমানগুলো আসে বা B-2 বোম্বার্সের মতো যে আসে, বাংকার ব্লাস্টার যে হিট করতে যে যুদ্ধ বিমানগুলো আসে, এগুলো আকাশ থেকে তেল ভরে। তো আকাশে তেল ভরতে গেলে এই রিফুয়েলিং যুদ্ধ বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গা থেকে তেল ভরে তারা এসে সেগুলোকে আকাশে তেল ভরে। তো সেই রিফুয়েলিং বিমানকে এবার ইরাক থেকে ইরানের মিলিশিয়ারা উড়িয়ে দিয়েছে। এটা অনেক ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান। পাশাপাশি এটার মধ্যে যারা ছিলেন সব ওপারে চলে গেছে। বলা হচ্ছে ইরান আজ যুদ্ধের এই প্রায় 41 ধাপে এসে সবচেয়ে বড় অ্যাটাকটা করে বসলো। আমেরিকার জন্য এটা অনেক বড় একটা ক্ষতির খবর। এবং মনে করবেন যে এই রিফুয়েলিং বিমান অনেকগুলো না, ধরেন একটা বা দুটো। এই একটা বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় বা ধ্বংস হওয়ায় এইটুকু বলা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার যুদ্ধ বিমানের অ্যাটাক এখন কমে যাবে। আমেরিকার যুদ্ধ বিমান এখন পথে বাধার মুখে পড়ে যাবে, কারণ তেল রিফুয়েলিং সিস্টেমটা অর্ধেক ধরে ভেঙে পড়ে গেছে। ইরানের টার্গেটগুলো এখন এতটা পারফেক্টলি হিট করছে বা ইরান এতটা গুছিয়ে তার শত্রুর মূল কেন্দ্রগুলোকে খুঁজে খুঁজে অ্যাটাক করছে, এটা আমেরিকা বুঝতে পারছে না। এবং এই বিমানটাতে যে কজন ক্রু ছিলেন সবাই চলে গেছে ওপারে। বুঝতে পারছেন? ইরান বলছে আমাদের শহীদের বদলা নেয়ার পর আমরা আলোচনায় বসবো, যেটা মুস্তফা খামেনি বলেছেন। আমেরিকা এখন বিভিন্ন পথ অবলম্বন করছেন যে কোনো ভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য। অনেকে বলছেন যে কোনো সময় আমেরিকা যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আর একা ধলাইটা খাবে তখন ইসরায়েল। দেখি শেষ পর্যন্ত কি হয়। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ ইফতারের পর আবার হাজির হব, বা বড় কোনো খবর থাকলে ইফতারের আগেও আসতে পারি। অবশ্যই দোয়া করবেন। ফেসবুকে যারা দেখছেন চ্যানেলটি একটু বেশি ফলো করবেন, বেশি কমেন্ট করবেন, এটা চাপের মধ্যে আছে, আর ব্যাখ্যা দিয়ে বলতে চাই না। ইউটিউবে যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আর